সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212-703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের শব্দ তরঙ্গ শিরোনামে আমার 13তম লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো দেরি না করে আমরা লেকচারে চলে যাই। আজকের প্রথম আলোচনার টপিকস হচ্ছে বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্প। দেখো, সমান বিস্তার ও প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি সুর শলাকা থেকে একই সাথে একই বিন্দু হতে যদি শব্দায়িত করা হয়, তখন এদের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের তীব্রতা কখনো বৃদ্ধি পায়, আবার কখনো কি পায়, হ্রাস পায়। আবার বলতেছি, সমান বিস্তার ও প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি সুর শলাকাকে যদি একত্রে শব্দায়িত করা হয়, তখন তাদের মধ্য থেকে যে দুটি শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, তাদের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের তীব্রতা কখনো বৃদ্ধি পায়, আবার কখনো কি পায়, হ্রাস পায়। শব্দ তরঙ্গের এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বিট বা স্বরকম্প বা অধিকম্প বলা হয়। আশা করি তোমরা বিট বা স্বরকম্প বা অধিকম্প বুঝতে পেরেছো। আমরা এখন বিটের গাণিতিক বিশ্লেষণ বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ বিট সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, মনে করি এ বিস্তার এবং প্রায় কাছাকাছি কম্পাঙ্ক বিশিষ্ট n1 ও n2 কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুর শলাকাকে একই বিন্দু হতে একই সময়ে শব্দায়িত করা হলো। আবার বলতেছি, এ বিস্তার বিশিষ্ট এবং প্রায় কাছাকাছি কম্পাঙ্কের অর্থাৎ n1 ও n2 কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুর শলাকাকে একই বিন্দু হতে যদি একই সময়ে শব্দায়িত করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুটি সুর শলাকা থেকে দুটি শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে। এই সৃষ্ট শব্দ তরঙ্গের একটি কণার উপর যদি আপতিত হয়ে টি সময় পরে যদি তাদের সরণ y1 এবং y2 হয়, আবার বলতেছি, সৃষ্ট শব্দ তরঙ্গদ্বয় যদি একটি কণার উপর আপতিত হয়ে টি সময় পরে তাদের সরণ যদি y1 এবং y2 হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে y1 সমান a sin 2 phi n1 t। এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম, এবং y2 সমান আমরা লিখতে পারি a sin 2 phi n2 t। এটাকে 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করতে পারি। এখন দেখো, উপরিপাতন নীতি অনুসারে লব্ধি সরণ যদি y হয়, অর্থাৎ দুইটি শব্দ তরঙ্গ পরস্পর উপরিপাতিত হলে সেই ক্ষেত্রে একটি লব্ধি তরঙ্গ তৈরি হয়। এই লব্ধি তরঙ্গের সরণ যদি y হয়, y সমান আমরা লিখতে পারি y1 প্লাস y2। y1 সমান হচ্ছে a sin 2 phi n1 t প্লাস y2 সমান হচ্ছে a sin 2 phi n2 t। এখানে a কমন যাচ্ছে, আমি a কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে sin 2 phi n1 t প্লাস sin 2 phi n2 t। আমরা জানি যে sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখান থেকে আমি এত কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে যেটা থাকবে sin 2 phi n1 t প্লাস sin 2 phi n2 t কে আমি যদি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a ইন্টু 2 sin 2 phi n1 প্লাস n2 ইন্টু t বাই 2 cos 2 phi n1 minus n2 into t by 2। দেখো, আমি এখানে 2 phi t দুটি পদের মধ্যে ছিল বিদায়, দুটি টার্মের মধ্যে ছিল বিদায় 2 phi t কে আমি কি নিয়ে নিছি, কমন নিয়ে নিছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এখানে 2 2 কাটাকাটি যাচ্ছে, এখানে 2 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে বাকি থাকতেছে কি 2a sin phi n1 plus n2 into t cos phi n1 minus n2 into t। তাহলে দেখো আমরা পরবর্তীতে কি লিখতে পারি, আমরা যদি 2a cos phi n1 minus n2 সমান যদি ক্যাপিটাল a ধরি, তাহলে আমরা লিখতে পারি y সমান a sin phi into n1 plus n2 into t। এখানে অবশ্যই ক্যাপিটাল a সমান আমরা ধরে নিয়েছিলাম 2a cos phi n1 minus n2 into t, cos phi
n1 minus n2 into t। এখন দেখো লব্ধি বিস্তার a এর মান নির্ভর করবে এই যে লব্ধি বিস্তার a সমান 2a cos phi n1 minus n2 into 2 n2 into t কল্পনা করছিলাম, এটার মান নির্ভর করবে cos phi n1 minus n2 into t এর উপর। অতএব a এর সর্বোচ্চ মান বা লব্ধি বিস্তারের সর্বোচ্চ মান হবে যখন cos phi n1 minus n2 into t এর মান কি হবে, সর্বোচ্চ হবে। আমরা জানি যে cos এর সর্বোচ্চ মান 1 বা -1, অর্থাৎ যখন cos থিটার মান 1 হবে তখন বিস্তার সর্বোচ্চ হবে, আবার যখন cos থিটার মান -1 হবে তখনও কিন্তু বিস্তার কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে আমরা লিখতে পারি cos phi into n1 minus n2 into t সমান +-1 সমান cos m phi। m সমান মনে করলাম একটি পূর্ণ সংখ্যা, যেটি m সমান 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি। এখন দেখো cos phi n1 minus n2 into t সমান cos m phi। তাহলে এখানে যদি উভয় পক্ষ থেকে cos বেনিশ করি তাহলে থাকবে phi into n1 minus n2 into t equal m phi। এখন দেখো এখানে phi phi যদি কাটাকাটি যায় তাহলে বাকি থাকবে n1 minus n2 into t সমান m বা t সমান m by n1 minus n2। এখন দেখো যদি m সমান 0 হয় তখন প্রথম সর্বোচ্চ তীব্র শব্দ সৃষ্টি হবে এবং এই সর্বোচ্চ তীব্রতা বিশিষ্ট শব্দের সময় যদি t1 হয়, t1 সমান আমরা লিখতে পারি 0 by n1 minus n2 বা t1 সমান 0। আবার যদি m সমান 1 হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ তীব্র শব্দ পাবো এবং দ্বিতীয় সর্বোচ্চ তীব্র শব্দের সময় হবে t2 এবং t2 ইকুয়াল আমরা লিখতে পারবো 1 by n1 minus n2, 1 by n1 minus n2। একইভাবে n সমান যদি 2 হয় সেই ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ তীব্র শব্দের শব্দ পাবো এবং এই তৃতীয় সর্বোচ্চ তীব্র শব্দের সময় হবে t3 সমান 2 by n1 minus n2। এভাবে আমরা m সমান যদি 3 পাই তাহলে চতুর্থ সর্বোচ্চ তীব্র শব্দ পাবো, m সমান 5 হলে পঞ্চম সর্বোচ্চ তীব্র শব্দ পাবো। এভাবে আমরা কি করতে থাকবো, অসীম পর্যন্ত পেতে থাকবো। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পরপর দুইটি তীব্র শব্দের সময়ের পার্থক্য, অর্থাৎ একটি তীব্র শব্দ শোনার পর আরেকটি তীব্র শব্দ শুনতে সময়ের ব্যবধান হচ্ছে 1 by n1 minus n2। আমরা কিভাবে পাচ্ছি দেখো, প্রথম সর্বোচ্চ তীব্র শব্দের সময় ছিল t1, দ্বিতীয় সর্বোচ্চ তীব্র শব্দের সময় ছিল t2। তাহলে t2 থেকে t1 বাদ দিলে আমরা কি পাবো, সময়ের পার্থক্য পাবো। t2 ছিল 1 by n1 minus n2, t1 ছিল 0। তাহলে 1 by n1 minus n2 minus 0 equal 1 by n1 minus n2। তাহলে আমরা পেয়ে গেলাম পরপর দুইটি জোরালো শব্দের বা তীব্র শব্দের সময়ের পার্থক্য হচ্ছে 1 by n1 minus n2। দেখো আবার যদি লব্ধি বিস্তার a এর সর্বনিম্ন মান, আবার লব্ধি বিস্তার a এর সর্বনিম্ন মান তখন হবে যখন cos phi into n1 minus n2 into t এর মান সর্বনিম্ন হবে। আমরা জানি যে cos থিটার সর্বনিম্ন মান 0, সুতরাং cos phi into n1 minus n2 into t এর মান যদি 0 হয় তাহলে লব্ধি বিস্তার a এর মান অবশ্যই সর্বনিম্ন হবে। তাহলে আমরা লিখতে পারি cos phi n1 minus n2 into t equal 0 অথবা cos phi n1 minus n2 into t সমান cos 2m plus 1 into 5/2। দেখো ভিজুর সংখ্যাকে কিন্তু 2m plus 1 into 5/2 আকারে লেখা যায় বা 2m plus 1 আকারে লেখা যায়। কিভাবে দেখো, আমরা জানি যে cos 90 ডিগ্রির মান 0, আবার জানি যে cos 270 ডিগ্রির মান 0, আরো জানি যে cos 450 বা 450 ডিগ্রির মান 0। তাহলে আমরা দেখতেছি যে এগুলি সবগুলি 90 এর বিজোড় গুণিতক। যেমন 90 মানে হচ্ছে 1 into 90, 270 ডিগ্রি মানে হচ্ছে 3 into 90, 750 ডিগ্রি মানে হচ্ছে যে 5 into 90। তাহলে 1 কে আমরা লিখতে পারি 2m plus 1, মানে যদি m সমান 0 হয় তাহলে 2 into 0 plus 1, তাহলে 0 plus 1 তার মানে পাবো 1, অর্থাৎ 2m plus 1 সমান আমরা কি পাবো, 1 পাবো। m সমান যদি 1 হয় সেক্ষেত্রে 2m plus 1 সমান 3 পাবো। তাহলে আমরা লিখতে পারি cos phi into n1 minus n2 into t সমান cos 2m plus 1 into 5/2। তাহলে এখানে cos cos যদি বেনিশ করে দিই তাহলে আমরা পাবো phi into n1 minus n2 into t সমান 2m plus 1 into 5/2। তাহলে এখান থেকে আমরা t সমান লিখতে পারি 2m plus 1 by
2m plus 1 by 2 into n1 minus n2। এখন দেখো আমি যদি m সমান 0 কল্পনা করি বা m সমান 0 ধরি, সেক্ষেত্রে প্রথম নীরব শব্দ বা প্রথম ক্ষীণ শব্দের সময় t1 পাবো। m সমান 0 হলে এই 2m সমান 0 হয়ে যাবে, তাহলে প্রথম ক্ষীণ শব্দের সময় হবে t1 সমান 1 by 2 into n1 minus n2। m সমান 1 হলে দ্বিতীয় ক্ষীণ শব্দের সময় পাবো, এবং সেটি যদি 2 হয়, সরি সেটি যদি t2 হয়, তাহলে আমরা লিখতে পারি 2 into 1 plus 1 মানে 3 by 2 into n1 minus n2। একইভাবে m সমান যদি 2 হয়, সেই ক্ষেত্রে m সমান যদি 2 হয়, সেই ক্ষেত্রে তৃতীয় ক্ষীণ শব্দের সময় পাবো। m সমান 3 হলে চতুর্থ ক্ষীণ শব্দের সময় পাবো। এভাবে আমরা অসীম পর্যন্ত পেতে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটি ক্ষীণ শব্দের সময়, পরপর দুটি ক্ষীণ শব্দের সময়ের পার্থক্য হবে 1 by n1 minus n2। কেমনে? আমরা দেখতেছি যে প্রথম ক্ষীণ শব্দের সময়ের পার্থক্য হচ্ছে 1 by n1 minus n2, দ্বিতীয় ক্ষীণ শব্দের সময় হচ্ছে t2 সমান 3 by 2 into n1 minus n2। তাহলে পার্থক্য হবে t2 minus t1, তার মানে 3 by 2 into n1 minus n2 minus 1 by n1 1 by 2 into n1 minus n2। ক্যালকুলেট করলে আমরা পাবো যে পার্থক্য, এই পার্থক্যটা পাবো 1 by n1 minus n2। অতএব আমরা দেখতে পাচ্ছি যে 1 by n1 minus n2 সেকেন্ডে বিট পাওয়া যাবে একটি। বিট পাওয়া যাবে কয়টি? একটি। 1 by n1 minus n2 সেকেন্ডে বিট পাওয়া যাবে কয়টি? একটি। তাহলে 1 সেকেন্ডে বিট পাওয়া যাবে, 1 সেকেন্ডে বিট পাওয়া যাবে 1 by n1 minus n2 বা n1 minus n2t, অর্থাৎ 1 সেকেন্ডে n1 minus n2 সংখ্যক বিট পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটকে যদি ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করা হয়, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটকে যদি ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ক্যাপিটাল n সমান লিখতে পারি n1 minus n2। n1 minus কি লিখতে পারি? n2 লিখতে পারি। দেখো তাহলে n সমান, ক্যাপিটাল n সমান n1 সমতুল n2, n1 সমতুল n2। কেন n1 সমতুল n2 লিখলাম? দেখো n1 বড় হবে কিনা n2 বড় হবে আমরা জানি না, যেটি বড় হবে সেটি থেকে আমরা ছোটটা কি দেব? বিয়োগ দেব। যেটি বড় হবে, অর্থাৎ যে সুরশলাকার কম্পাঙ্ক বেশি হবে সেই সুরশলাকার কম্পাঙ্ক থেকে যে সুরশলাকার কম্পাঙ্ক কম হবে সেই সুরশলাকার কম্পাঙ্ক বিয়োগ দিলে আমরা তাদের মধ্যে যে কম্পাঙ্কের পার্থক্য বা বিট সেটা পেয়ে যাব। অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা বিট সৃষ্টিকারী কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? প্রতি সেকেন্ডে বিট সংখ্যা বিট সৃষ্টিকারী কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। আমি আবার বলতেছি, প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা বিট সৃষ্টিকারী সুরশলাকাদ্বয়ের কম্পাঙ্কদ্বয়ের বা সুরশলাকাদ্বয়ের কম্পাঙ্কদ্বয়ের কিসের সমান? পার্থক্যের সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস ডপলারের নীতি নিয়ে আলোচনা করব। ডপলারের নীতি, দেখো আমি ডপলারের নীতি আলোচনা করার আগে দু তিনটি কথা বলতে চাই। দেখো মনে করো কোনে একজন বন্ধু, তোমার কোনে একজন বন্ধু কথা বলতে বলতে বড় উঁচু গলায় আওয়াজ করতে করতে তোমার দিকে আসতেছে, তুমি দাঁড়িয়ে আছো। তোমার দিকে যত সে আসবে, তোমার যত কাছে আসবে, তুমি তার শব্দ আওয়াজ তত বড় করে শুনতে পাবে, তত তীব্র বা জোরালো ভাবে শুনতে পাবে। আবার যদি তোমার থেকে সে দূরে চলে যায়, সেই ক্ষেত্রে তুমি ধীরে ধীরে তার কথাগুলি কম শুনতে পাবে। আবার যদি দুইজনেই কথা বলতে বলতে একই দিকে দুইজনের দিকেই চলে আসো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের দুইজনের মধ্যে যে কথাগুলো হচ্ছে সেগুলির তীব্রতা বা তীক্ষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবার যদি দূরে চলে যাও, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুইজনের কথাগুলি ধীরে ধীরে কম শোনা যাবে। এই ঘটনাকে সর্বপ্রথম বিজ্ঞানী ডপলার ব্যাখ্যা করেছিলেন বিদায় তার নাম অনুসারে এই ঘটনাকে বলা হয় ডপলারের নীতি। আমি একটু সুন্দর করে বলবো। দেখো, শ্রোতা ও শব্দ উৎসের আপেক্ষিক গতির কারণে, শ্রোতা ও শব্দ উৎসের আপেক্ষিক গতির কারণে তীক্ষ্ণতার আপাত তারতম্যকে ডপলারের ক্রিয়া বা ডপলারের প্রভাব বলা হয়। আমি আবার বলতেছি, শ্রোতা ও শব্দ উৎসের আপেক্ষিক গতির কারণে শব্দের তীক্ষ্ণতার আপাত তারতম্য, এই যে আমি বলেছিলাম, তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু
উঁচু গলায় কথা বলতে বলতে তোমার দিকে আসতেছে, তখন সে যতই তোমার কাছে আসবে কথাগুলো তোমার কাছে ততই তীব্র বা জোরালো মনে হবে, উঁচু মনে হবে। আর যদি কথা বলতে বলতে সে তোমার থেকে দূরে চলে যায়, সেই ক্ষেত্রে কথাগুলো তোমার কাছ থেকে ধীরে ধীরে ওই যে মানে আওয়াজটা তীক্ষ্ণতা বা তীব্রতা কম মনে হবে, কম শোনা যাবে। আবার যদি দুইজনেই দূরে একই দিকে আসো, সেই ক্ষেত্রে শব্দটা অনেক জোরালো শোনা যাবে। দূরে চলে গেলে সেক্ষেত্রে শব্দটা অত জোরালো শোনা যাবে না। এই ঘটনাগুলিকে এই যে আপাত তারতম্য ঘটতেছে, একে ডপলার ক্রিয়া বা ডপলারের প্রভাব বলা হয়। আর যে নীতি প্রয়োগ করে এই ডপলার ক্রিয়া ব্যাখ্যা করা হয় তাকে ডপলারের নীতি বলা হয়। এই ডপলার প্রভাবটা ব্যাখ্যা করার জন্য যে নীতি প্রয়োগ করা হয় সেই নীতিকে বলা হয় ডপলার নীতি। বিজ্ঞানী ডপলার সর্বপ্রথম এই ঘটনা ব্যাখ্যা করেছিলেন বিদায় তার নাম অনুসারে এই ঘটনাকে বলা হয় বা এই নীতিকে বলা হয় ডপলারের নীতি। দেখো কি কি শর্তে ডপলারের নীতি প্রয়োগ করা যায় বা ডপলারস প্রিন্সিপাল অফ ডিফারেন্ট কন্ডিশন। ডপলারস প্রিন্সিপাল অফ ডিফারেন্ট কন্ডিশন। দেখো বিভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন শর্তে ডপলারের নীতি। এক নাম্বার, শ্রোতা স্থির, শব্দ উৎস গতিশীল। শ্রোতা স্থির, শব্দ উৎস কি গতিশীল, অর্থাৎ যে শুনতেছে সেই স্থির, যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সে গতিশীল অবস্থায় আছে। এই ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে যে যখন স্থির শ্রোতার দিকে শব্দ উৎস গতিশীল হয়, অর্থাৎ তুমি দাঁড়িয়ে আসো, তোমার বন্ধু কথা বলতে বলতে তোমার দিকে আসতেছে। আরেকটা হচ্ছে যে তুমি দাঁড়িয়ে আসো, তোমার বন্ধু কথা বলতে বলতে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখব যখন স্থির শ্রোতার দিকে শব্দ উৎস গতিশীল। দেখো ধরা যাক একটি উৎস, এই যে একটি উৎস এস শব্দ উৎপন্ন করছে যার কম্পাঙ্ক হচ্ছে এন। একটি উৎস এস শব্দ উৎপন্ন করতেছে যার কম্পাঙ্ক হচ্ছে কি এন, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, এবং শব্দের বেগ হচ্ছে ভি, যা আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি। দেখো এই এস উৎস শব্দ উৎপন্ন করে সামনের দিকে গতিশীল হচ্ছে এবং এটার কম্পাঙ্ক ছিল এন, এটার বেগ ছিল ভি, এটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা। আমরা চিত্র থেকে দেখছি এই যে যাচ্ছে, ঠিক আছে। এটা আস্তে আস্তে কতটুকু আসছে, এই যে এই জায়গা থেকে আস্তে আস্তে এখানে আসছে। ও একটি স্থির শ্রোতা, ও একটি কি স্থির শ্রোতা। এখন সে যখন একটি নির্দিষ্ট সময় পরে এখানে চলে আসছে, তখন তার মধ্যকার ব্যাগের এই যে শব্দের ব্যাগের পরিবর্তন হয়ে গেছে। দেখো এই যে ভি মাইনাস ভিএস কিভাবে ব্যাগের পরিবর্তন হয়েছে, দেখো আমরা পরবর্তী স্লাইডে দেখতেছি কিভাবে আসছে। মনে করি উৎস ভিএস ব্যাগে শ্রোতার দিকে গতিশীল, উৎস ভিএস ব্যাগে, কি ব্যাগে ভিএস ব্যাগে শ্রোতার দিকে গতিশীল। এক সেকেন্ডে এন সংখ্যক তরঙ্গ ভি মাইনাস বিএস দৈর্ঘ্যের মধ্যে অবস্থান করবে। এক সেকেন্ডে এন সংখ্যক তরঙ্গ বি মাইনাস বিএস দৈর্ঘ্যের মধ্যে অবস্থান করবে। কেন, দেখো আমরা প্রথমে এই যে এখান থেকে একটু পর্যন্ত আসতে, অর্থাৎ এস থেকে উ পর্যন্ত আসতে যে তরঙ্গ ছিল সেই তরঙ্গগুলি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে অবস্থান করতেছে। তাহলে দেখো এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, এখানে কিন্তু একই সংখ্যক তরঙ্গ এই ছোট্ট জায়গার মধ্যে থাকার কারণে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে, কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে মানে কি কম্পাঙ্ক বেড়ে যাবে, কম্পাঙ্ক কি হয়ে যাবে বেড়ে যাবে ছোট্ট জায়গার মধ্যে। তাহলে আমরা দেখতে পারি, দেখো এক সেকেন্ডে এন সংখ্যক তরঙ্গ ভি মাইনাস ভিএস দৈর্ঘ্যের মধ্যে অবস্থান করবে। এই পর্যায়ে আপাত তরঙ্গ দৈর্ঘ্য হবে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে। আগের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল পরবর্তী চিত্রে কিন্তু আমি তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে সেটা দেখাইছি। তরঙ্গ দৈর্ঘ্য যদি পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা প্রাইম হয়, তাহলে ল্যামডা প্রাইম সমান হবে ভি মাইনাস বিএস বাই এন। ভি মাইনাস বিএস বাই কি এন। আপাত কম্পাঙ্ক এন প্রাইম সমান, আপাত কম্পাঙ্ক এন প্রাইম সমান হবে ভি বাই ল্যামডা প্রাইম, ভি বাই ল্যামডা প্রাইম। কারণ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে, তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপাত কম্পাঙ্ক যদি এন প্রাইম হয়, ব্যাক ছিল ভি, তাহলে এন প্রাইম সমান ভি বাই ল্যামডা প্রাইম। এখন দেখো এন প্রাইম সমান এখানে যদি আমি কার মান বসাই দিই, ল্যামডা প্রাইমের মান বসাই দিই। এই যে দেখো ল্যামডা প্রাইমের মান, ল্যামডা প্রাইমের মান যদি বসাই দিই, এটা ল্যামডা প্রাইম সমান ছিল বি মাইনাস বিএস বাই এন, 1 বাই ল্যামডা প্রাইম সমান এটা উল্টে যাবে এন বাই বি মাইনাস বিএস বাই n by b minus bs। দেখো ল্যামডা প্রাইম সমান যদি b minus bs by n হয়, তাহলে 1 by ল্যামডা প্রাইম সমান হবে n by b minus bs। এখানে দেখো b into 1 by ল্যামডা প্রাইম, তাহলে থাকতেছে কি b by b into n by b minus bs। b
b ইনটু n বাই b মাইনাস bs। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি n প্রাইম সমান পাবো v বাই v মাইনাস bs ইনটু n, v বাই v মাইনাস bs ইনটু n। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতেছি যে স্থির স্রোতার দিকে শব্দ উৎস যদি গতিশীল হয় আপাত কম্পাঙ্ক বা তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে, আপাত কম্পাঙ্ক বা তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে দেখো, এই ব্যাগটা অবশ্যই b মাইনাস bs থেকে বড় হবে। দেখো এটাও b, এটাও b, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা যদি 2 হয়, 5 মাইনাস 2 ইকুয়াল 3, তাহলে 5/3 সমান অবশ্যই 1 থেকে বড় হবে। অবশ্যই কত থেকে বড় হবে? 5 কে 3 দিয়ে ভাগ করলে অবশ্যই 1 থেকে হবে বড় হবে। এই বড় সংখ্যাটিকে যদি আমি এই n দিয়ে গুণ করি অবশ্যই গুণফল n থেকে বড় হবে। তার মানে যে কম্পাঙ্কটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ শ্রোতা স্থির থেকে উৎস যদি শ্রোতার দিকে গতিশীল হয় সেক্ষেত্রে যে কম্পাঙ্ক তৈরি হবে সেই কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্ক থেকে বৃদ্ধি পাবে, পূর্বের কম্পাঙ্ক থেকে তার আপাত কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্ক থেকে কি পাবে? বৃদ্ধি পাবে বা তার তীক্ষ্ণতা বেড়ে যাবে বা শব্দটা অনেক জোরালো শোনা যাবে, শব্দটা অনেক জোরালো ভাবে কি যাবে? শোনা যাবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন ওই যে বলছিলাম উৎস শ্রোতা স্থির উৎস গতিশীল, এই ক্ষেত্রে দুইটা কি ছিল ঘটনা ছিল। একটা ছিল শ্রোতা স্থির উৎস শ্রোতার দিকে গতিশীল, আর একটা ছিল শ্রোতা স্থির উৎস শ্রোতার বিপরীত দিকে গতিশীল। এখন আমরা উৎস শ্রোতার বিপরীত দিকে গতিশীল হলে কিরকম আপাত কম্পাঙ্কের পরিবর্তন হয় সেটা একটু দেখব। যখন স্থির শ্রোতার বিপরীত দিকে উৎস গতিশীল, ধরা যাক s শব্দ উৎস প্রতি সেকেন্ডে n সংখ্যক কম্পন উৎপন্ন করেছে যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই যে এখান থেকে দেখো এইটা উৎস, এইটা শ্রোতা, সরি এটা শ্রোতা, উ হচ্ছে শ্রোতা, এস হচ্ছে উৎস। দেখো শ্রোতা হতে উৎস বিপরীত দিকে চলে যাচ্ছে, তীর চিহ্নটা একটু দেখো বিপরীত দিকে চলে যাচ্ছে। এই জন্য মনে করলাম যে এস শব্দ উৎস প্রতি সেকেন্ডে n সংখ্যক কম্পন উৎপন্ন করছে যেগুলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, যেগুলির এই যে এখান থেকে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই শব্দের ব্যাখ্যা হচ্ছে ভি। ধরি শব্দ উৎস বিএস বেগে স্থির শ্রোতা থেকে দূরে সরে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই যে উ থেকে দূরে সরে যাচ্ছে, উ থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক সেকেন্ড সময়ে n সংখ্যক তরঙ্গ ভি প্লাস বিএস তরঙ্গের মধ্যে অবস্থান করবে। কারণ দূরে যেহেতু সরে যাচ্ছে তাহলে জায়গাটা বেশি পাবে, তরঙ্গ তার অবস্থান তৈরি করার জন্য জায়গাটা বেশি পাবে। তাহলে সে আগে যে ভি দৈর্ঘ্যের মধ্যে যে তরঙ্গগুলি তৈরি হতো এখন সেগুলি বি প্লাস বিএস দৈর্ঘ্যের মধ্যে তৈরি হবে। বি প্লাস বিএস দৈর্ঘ্যের মধ্যে যখন তৈরি হবে অবশ্যই তার আপাত কম্পাঙ্ক পরিবর্তন হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। আগের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেছিল, এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে যাবে। আপাত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম সমান ভি প্লাস বিএস বাই এন, ভি প্লাস বিএস বাই এন। তাহলে আমরা আপাত কম্পাঙ্ক এন প্রাইম সমান পাবো, ভি বাই ল্যামডা প্রাইম। দেখো এখানে ল্যামডা প্রাইম সমান আমরা পাইছিলাম ভি প্লাস বিএস বাই এন, তাহলে 1 বাই ল্যামডা প্রাইম সমান আমরা লিখতে পারি এটা উল্টে যাবে n বাই বি প্লাস বিএস, n বাই বি প্লাস ভিএস। তাহলে আমরা এখানে বসাইতে পারি n প্রাইম সমান ভি ইনটু n বাই বি প্লাস বিএস, n প্রাইম সমান ভি ইনটু n বাই বি প্লাস বিএস। একটু সুন্দর করে লিখলে আমরা এটাকে লিখতে পারি n প্রাইম ইকুয়াল ভি বাই বি প্লাস বিএস, n প্রাইম ইকুয়াল ভি বাই বি প্লাস বিএস ইনটু n। এখন দেখো আমি আগে যেভাবে দিছিলাম উদাহরণ এখনো আমি সেভাবে উদাহরণ দিচ্ছি। মনে করলাম b সমান 5, bs সমান 2, তাহলে এটা হবে 5, নিচে হবে 5 প্লাস 2 সমান 7। তাহলে 5 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল বেশি 5 থেকে বড় হবে নাকি 5 থেকে ছোট হবে? ভাগফল নিশ্চয় 5 থেকে ছোট হবে, কারণ 5 কে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই ভাগফল 5 থেকে কি হবে? বা 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে। এই 1 থেকে ছোট সংখ্যা দিয়ে যদি আমি n কে গুণ করি তাহলে অবশ্যই গুণফল n থেকে কি হবে? ছোট হবে। তার মানে আমরা দেখতেছি যে n প্রাইম অবশ্যই n থেকে ছোট, n প্রাইম অবশ্যই n থেকে কি ছোট। তার মানে যদি শব্দ উৎস
শব্দ উৎস শব্দ তৈরি করতে করতে শ্রোতা থেকে দূরে সরে যায়, শব্দ উৎস শব্দ তৈরি করতে করতে শ্রোতা থেকে দূরে সরে যায়। আবার বলতেছি, যদি কোনো শব্দ উৎস শব্দ তৈরি করতে করতে শ্রোতা থেকে দূরে সরে যায়, সেই ক্ষেত্রে শ্রোতার নিকট যে শব্দ শ্রুত হবে তার আপাত কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্ক থেকে কি পাবে, কমে যাবে। অর্থাৎ তীক্ষ্ণতা পূর্বের উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা থেকে হ্রাস পাবে, পূর্বের উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা থেকে কি পাবে, হ্রাস পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। দেখো, যদি শব্দ উৎস স্থির, যদি উৎস স্থির, আমরা আগে পড়ছিলাম যে কি শ্রোতা স্থির উৎস গতিশীল, শ্রোতা স্থির উৎস কি গতিশীল। আমরা এখন বলতেছি যে কি উৎস স্থির শ্রোতা গতিশীল, উৎস স্থির শ্রোতা কি গতিশীল। দেখো, এই ক্ষেত্রেও দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যখন স্থির উৎসর দিকে শ্রোতা গতিশীল হবে। মনে করো কোনো একটা জায়গায় মাইক দিয়ে গান বাজানো হচ্ছে, মাইক দিয়ে বা সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজানো হচ্ছে। এখন তুমি দূর থেকে সেটা শোনার পর তুমি তার ওই সাউন্ড সিস্টেমের দিকে বা মাইকের দিকে এগিয়ে যাচ্ছ। যত তুমি মাইকের দিকে এগিয়ে যাবা বা সাউন্ড সিস্টেমের দিকে এগিয়ে যাবা, তত বেশি শব্দটা তোমার কাছে জোরালো মনে হবে। আবার যদি তুমি মাইক বা সাউন্ড সিস্টেম থেকে দূরে সরে যেতে থাকো, সেই ক্ষেত্রে ওই গানের শব্দটা ধীরে ধীরে কি হয়ে যাবে, তোমার কানে কম শোনা যাবে, তীক্ষ্ণতা কম মনে হবে। এক্ষেত্রেও তাহলে দুইটা ঘটনা ঘটতেছে। একটা ঘটনা হচ্ছে যখন স্থির উৎসের দিকে শ্রোতা গতিশীল, আর একটা হচ্ছে যে যখন স্থির উৎস থেকে শ্রোতা বিপরীত দিকে গতিশীল হয়, বিপরীত দিকে গতিশীল হয়। মনে করলাম আমরা এখানে একটা চিত্র দেখতেছি, এই যে এটা একটা স্থির উৎস, শ্রোতা উৎসের দিকে গতিশীল হচ্ছে ভি বেগে। কি বেগে গতিশীল হচ্ছে? ভি বেগে গতিশীল হচ্ছে। দেখো, শব্দের বেগ ছিল ভি, শব্দের বেগ ছিল ভি, শ্রোতা গতিশীল হচ্ছে ভি নট বেগে, শ্রোতা গতিশীল হচ্ছে কি নট বেগে, ভি নট বেগে। কার দিকে গতিশীল হচ্ছে? শব্দ উৎসের দিকে, যেখানে শব্দ তৈরি হয়েছে সেদিকে। তাহলে আমরা মনে করে নিতে পারি, ধরা যাক এস উৎস, এন কম্পাঙ্ক ও ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করছে। আবার বলতেছি, এস শব্দ উৎসটি, এন কম্পাঙ্ক ও এন কম্পাঙ্ক ও ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করতেছে। শব্দের বেগ হচ্ছে ভি, শব্দের বেগ হচ্ছে কি ভি। ধরি শ্রোতা ভি নট বেগে উৎসের দিকে গতিশীল হচ্ছে। এই যে দেখো, উৎসের দিকে গতিশীল হচ্ছে ভি নট বেগে। এই ক্ষেত্রে শ্রোতা স্বাভাবিকের চেয়ে অধিক সংখ্যক তরঙ্গের অনুভূতি লাভ করবে। অর্থাৎ যদি শ্রোতা উৎসের দিকে গতিশীল হতে থাকবে, যত বেশি উৎসের কাছে চলে আসবে তত বেশি তরঙ্গ অনুভব করবে। আপাত তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, আপাত তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। দেখো, তাহলে আমরা দেখতেছি এই যে উ বিন্দু থেকে ভি নট বেগে শব্দটি এই 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 বিন্দুতে চলে আসছে, উ এর অবস্থান তখন এখান থেকে এখানে চলে আসছে। তার মানে এই উ থেকে এস পর্যন্ত দূরত্বের মধ্যে যে পরিমাণ তরঙ্গ তৈরি হতো, সেই তরঙ্গগুলি এখন উ থেকে এই এস পর্যন্ত দূরত্বের মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা লিখতে পারি বা আমরা দেখতে পারি, দেখো আমরা কি দেখতে পারি, আপাত কম্পাঙ্ক এন প্রাইম সমান, আপাত কম্পাঙ্ক এন প্রাইম সমান বর্তমান কম্পাঙ্ক এন প্লাস ভি নট বাই ল্যামডা, এন প্লাস ভি নট বাই ল্যামডা। ভি নট বাই ল্যামডা মানে কি? দেখো, এই যে এই উ থেকে এস পর্যন্ত দূরত্বের জন্য তার কম্পাঙ্ক ছিল এন, কিন্তু এখন সে এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, তার মানে তার অবস্থানের পরিমাণ বা তাদের মধ্যবর্তী দূরত্বের পরিমাণ কমে গেছে। সেহেতু আপাত কম্পাঙ্কের সাথে এই ভি নট বাই ল্যামডা পরিমাণ কম্পাঙ্ক তার কি বেশি অনুভূত হবে, তার কি অনুভূত হবে? বেশি অনুভূত হবে। তাহলে আমরা এখানে দেখতে পারি, আমরা জানি যে কম্পাঙ্ক এন সমান ভি বাই ল্যামডা, তাহলে বি বাই ল্যামডা প্লাস ভি নট বাই ল্যামডা, বি বাই ল্যামডা প্লাস ভি নট বাই ল্যামডা। আমরা যদি লসাগু নিই তাহলে পাবো ভি নট প্লাস বি বাই ল্যামডা, ভি নট প্লাস বি বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি এন প্রাইম সমান ভি প্লাস বি নট বাই ভি ইন্টু বি প্লাস বি নট বাই ভি ইন্টু এন। কেন বি প্লাস বি নট বাই বি ইন্টু এন হলো? দেখো, বি সমান হচ্ছে এন ল্যামডা, বি সমান যদি এন ল্যামডা হয়, আমরা জানি যে শব্দের বেগ ভি, শব্দের তরঙ্গের কম্পাঙ্ক এন এবং শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার গুণফলের সমান। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি বি সমান
n ল্যামডা। b সমান যদি n ল্যামডা হয় তাহলে ল্যামডা সমান হবে b বাই n। ল্যামডা সমান কি হবে? b বাই n হবে। 1 বাই ল্যামডা সমান n বাই b হবে। 1 বাই ল্যামডা সমান কি হবে? n বাই b হবে। দেখো 1 বাই ল্যামডার জায়গায় যদি তাহলে আমরা n বাই b দিই তাহলে n প্রাইম সমান হবে b প্লাস b নট বাই b ইনটু n, b প্লাস v নট বাই v ইনটু n। এখন দেখো এই b সমান যদি 5 হয়, b নট সমান যদি 2 হয় তাহলে 5 প্লাস 2 সমান 7। এই b সমান 5, 7 কে 5 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগফল 1 থেকে বড় হবে। তার মানে দেখতেছি যে আপাত কম্পাঙ্ক অর্থাৎ উৎস স্থির থাকা অবস্থায় শ্রোতা যদি উৎসের দিকে গতিশীল হয় সেই ক্ষেত্রে যে আপাত কম্পাঙ্ক তৈরি হবে সেই আপাত কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের চেয়ে বেশি তীক্ষ্ণ বা পূর্বের কম্পাঙ্কের চেয়ে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যখন স্থির উৎসের দিকে শ্রোতা গতিশীল থাকে, যখন স্থির উৎসের দিকে শ্রোতা গতিশীল থাকে তখন আপাত কম্পাঙ্ক বা শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পারছো স্থির উৎসের দিকে শ্রোতা গতিশীল হলে কম্পাঙ্কের কি ধরনের পরিবর্তন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যখন স্থির উৎসের বিপরীত দিকে শ্রোতা গতিশীল হয়, স্থির উৎসের বিপরীত দিকে যদি শ্রোতা গতিশীল হয় সেই ক্ষেত্রে আপাত কম্পাঙ্কের কি ধরনের পরিবর্তন হবে আমরা সেটা একটু দেখব। দেখো ওই যে বলেছিলাম কোন একটি জায়গায় সাউন্ড সিস্টেমে গান বাজতেছে, তুমি সেটা শোনার পর তুমি কি করছো? ওই সাউন্ড সিস্টেম থেকে দূরে সরে যাওয়া শুরু করছো। যত দূরে সরে যাচ্ছ সাউন্ড সিস্টেম থেকে যে গান নির্গত হচ্ছে তার কম্পাঙ্ক তোমার কাছে বা তার তীক্ষ্ণতা তোমার কাছে কম মনে হচ্ছে, অর্থাৎ তুমি সেই গানগুলিকে কম শুনতেছো। অর্থাৎ যত দূরে যাচ্ছ ততই তুমি সেই গানটা তোমার কানে কম অনুভূত হচ্ছে। এই ঘটনাটা আমরা এখন ব্যাখ্যা করব। দেখো ধরা যাক আমরা একটু চিত্রটা দেখি। ধরা যাক এই এস উৎসটি স্থির এবং শ্রোতা ও উৎসের বিপরীত দিকে গতিশীল। শ্রোতা ও উৎসের বিপরীত দিকে গতিশীল। আমরা দেখতেছি যে শব্দের বেগ ভি এবং শব্দ তরঙ্গের কম্পাঙ্ক n। শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কি? n এবং শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। শ্রোতা ভি নট বেগে উৎস থেকে দূরে সরে যাচ্ছে, বিপরীত দিকে সরে যাচ্ছে। এই ক্ষেত্রে শ্রোতা তুলনামূলকভাবে কম সংখ্যক তরঙ্গের শব্দ অনুভূতি লাভ করবে। পূর্বে যে পরিমাণ তরঙ্গ তার মধ্যে তার কানে অনুভূত হয়েছিল এখন তার চেয়ে কম সংখ্যক তরঙ্গের শব্দ অনুভূতি সে কি করবে? লাভ করবে। আপাত তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। যদি আপাত তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা লিখতে পারি আপাত কম্পাঙ্ক n প্রাইম সমান দেখো এখানে সে উ থেকে এই ভি নট বেগে অর্থাৎ সে ভি নট বেগে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এই নির্দিষ্ট পরিমাণ দূরত্বের জন্য তার একটি কম্পাঙ্ক কমে যাবে। সেজন্য আমরা লিখতে পারি আপাত কম্পাঙ্ক n প্রাইম সমান পূর্বের কম্পাঙ্ক n মাইনাস ওই নির্দিষ্ট পরিমাণ দূরত্বের জন্য কম্পাঙ্ক। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ অতিক্রান্ত দূরত্বের জন্য কম্পাঙ্ক হচ্ছে বি নট বাই ল্যামডা। যদি কম্পাঙ্ক n হয় তরঙ্গ বেগ শব্দ তরঙ্গের বেগ ভি হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমান n ল্যামডা বা n সমান ভি বাই ল্যামডা বা n প্রাইম সমান ভি বাই ল্যামডা মাইনাস ভি নট বাই ল্যামডা। যদি লসাগু করি তাহলে বা ক্যালকুলেট করি আমরা পাবো যে n প্রাইম সমান ভি মাইনাস ভি নট বাই ল্যামডা। তাহলে দেখো এখানে ভি মাইনাস ভি নট বাই ল্যামডা পাচ্ছি। আবার আমরা এই সমীকরণ থেকে ল্যামডা সমান লিখতে পারি ভি বাই এন। ল্যামডা সমান যদি ভি বাই এন লিখি তাহলে 1 বাই ল্যামডা সমান আমরা লিখতে পারি এন বাই বি। 1 বাই ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? এন বাই ভি। এই 1 বাই ল্যামডার মান যদি আমি এখানে বসাই দিই তাহলে এন প্রাইম সমান আমরা পাবো ভি মাইনাস ভি নট বাই ভি ইনটু এন। এখানে দেখো আমি পূর্বের মতন যদি একটু এক্সাম্পল দিই, ভি সমান যদি আমি 5 ধরি, ভি নট সমান যদি 2 ধরি এবং সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে n প্রাইম সমান 5 মাইনাস 2 বাই 5 তার মানে 3 বাই 5 মাইনাস 2 বাই 5 ইনটু n বা 3 বাই 5 ইনটু n। 3 কে 5 দ্বারা ভাগ করলে
ভাগফল অবশ্যই 1 থেকে ছোট হবে। ভাগফল অবশ্যই কত থেকে ছোট হবে? 1 থেকে ছোট। 1 থেকে। যদি কোন একটি স্থির উৎস থেকে শ্রোতা দূরে সরে যেতে থাকে, সেই ক্ষেত্রে শ্রোতার নিকট শ্রুত শব্দের কম্পাঙ্ক পূর্বের শব্দের কম্পাঙ্ক থেকে কম হবে বা শব্দের তীক্ষ্ণতা হ্রাস পাবে কি পাবে? হ্রাস পাবে। আশা করি তোমরা ডপলার নীতি কি জিনিস বুঝতে পেরেছ এবং ডপলার নীতির সাহায্যে কিভাবে স্থির উৎসের দিকে শ্রোতা গতিশীল হলে বা স্থির উৎস থেকে শ্রোতা বিপরীত দিকে চলে গেলে বা স্থির শ্রোতার দিকে উৎস গতিশীল হলে বা স্থির শ্রোতার থেকে উৎস বিপরীত দিকে গতিশীল হলে আপাত কম্পাঙ্কের কি ধরনের পরিবর্তন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু বিট সম্পর্কে আলোচনা করব। দেখো, যেহেতু শব্দ তরঙ্গের ক্ষেত্রে বিট অতি গুরুত্বপূর্ণ একটা রাশি, সেজন্য আমি বিট সম্পর্কে আরেকটু কি করব? আলোচনা করব। বিটের সংজ্ঞাটা আমি আরেকটু বলতেছি। আমি বলেছিলাম সমান বিস্তার এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি সুরশলাকা থেকে যদি একই বিন্দুতে দুইটি তরঙ্গ অর্থাৎ দুইটি সুরশলাকা থেকে দুইটি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়ে একই বিন্দুতে কি হয়? শব্দায়িত হয়, সেই ক্ষেত্রে ওই শব্দ তরঙ্গদ্বয় পরস্পরের উপর নিপাতনের ফলে লব্ধি তরঙ্গের তীব্রতা কোনো কোনো সময় বেড়ে যায়, কোনো কোনো সময় কি পায়? হ্রাস পায়। এই ঘটনাকে, এই যে শব্দ তরঙ্গের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনাকে বিট বা স্বরকম্প বা অধিকম্প বলে। মনে রাখতে হবে বিটের ক্ষেত্রে বিস্তার অবশ্যই সমান থাকতে হবে, কিন্তু কম্পাঙ্ক প্রায় সমান হতে হবে। কম্পাঙ্ক প্রায় কি হতে হবে? সমান হতে হবে। কম্পাঙ্কের পার্থক্য যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে না? বিট তৈরি হবে না। আশা করি বুঝতে পারছো। বিট সৃষ্টির যে গাণিতিক বিশ্লেষণ, বিটের যে গাণিতিক বিশ্লেষণ বা বিট সৃষ্টির জন্য যে গাণিতিক রাশিমালা আমরা বের করলাম, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বিটের গাণিতিক রাশিমালা y সমান ক্যাপিটাল A sin phi into n1 plus n2 into t। n1 হচ্ছে প্রথম শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, n2 হচ্ছে দ্বিতীয় শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, t হচ্ছে তাদের মধ্যকার সময়, অর্থাৎ t সময়ে ওই যে কোন একটা বিন্দুতে যদি শব্দায়িত হয়, সেই ক্ষেত্রে তাদের যে কম্পাঙ্ক n1 n2 এবং এ হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। এ হচ্ছে কিসের বিস্তার? লব্ধি তরঙ্গের বিস্তার। এই যে y সমান a sin 2 phi n1 plus n2 into t, এটা হচ্ছে টোটাল বিটের গাণিতিক রাশিমালা। বিটের কি গাণিতিক রাশিমালা। এখন দেখো, এই যে এই সরণটা, লব্ধি তরঙ্গের সরণটা নির্ভর করতেছে লব্ধি তরঙ্গের, আমরা দেখতেছি যে এখানে লব্ধি তরঙ্গের সরণ কি হচ্ছে? পরিবর্তন হতে পারে। কেন পরিবর্তন হতে পারে? কারণ এই ক্ষেত্রে বিস্তার ক্যাপিটাল এ পরিবর্তন হয়। বিস্তার ক্যাপিটাল এ কেন পরিবর্তন হচ্ছে? বিস্তার ক্যাপিটাল এ cos phi n1 minus n2 into t এর উপর নির্ভর করতেছে। cos phi n1 minus n2 into t পরিবর্তনশীল, কারণ cos থিটার মান সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান 0। cos থিটার মান যখন 1 হবে তখন বিস্তার হবে সর্বোচ্চ, cos থিটার মান 0 যখন হবে তখন বিস্তার হবে 0, cos থিটার মান যখন -1 হবে তখনও বিস্তার কিন্তু কি হবে? সর্বোচ্চ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এই যে দুইটি জোরালো শব্দ, এই যে বিটের কারণে একটি জোরালো শব্দ বা তীব্রতর শব্দ এবং একটি ক্ষীণ শব্দ সৃষ্টি হচ্ছে। এই যে জোরালো শব্দ বা ক্ষীণ শব্দ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটি তীব্রতর শব্দের পার্থক্য হচ্ছে 1/n1 - n2 এবং দুইটি ক্ষীণ শব্দের মধ্যকার পার্থক্য হচ্ছে 1/n1 - n2। সুতরাং হিসাব নিকাশ করে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুইটি সুরশলাকা হতে দুইটি শব্দ তরঙ্গ উৎপন্ন করা হয়, সেই ক্ষেত্রে 1 সেকেন্ডে যে বিট পাওয়া যাবে সেই বিটের সংখ্যা হবে সুরশলাকাদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। সুরশলাকাদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। যদি প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট ক্যাপিটাল এন হয়, তাহলে ক্যাপিটাল এন সমান লিখতে পারি সুরশলাকাদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য, অর্থাৎ n1 - n2। আমরা এটাকে একটু সিস্টেমে লিখতে হবে। ক্যাপিটাল এন সমান n1
সমতুল n2। কেন n1 সমতুল n2 লিখলাম? n1 বড় হবে কিনা n2 বড় আমি জানি না। n1 এর কম্পাঙ্ক বা প্রথম সুশলাকার কম্পাঙ্ক বেশি নাকি দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক বেশি জানি না, সেজন্য যেটাতে বেশি সেটা থেকে কমটা বিয়োগ করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। সবার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করতেছি।